আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে যেসব আলোচনা হয়েছে সেগুলোর মধ্যে থেকে প্র্যাকটিসের সময় কোনো কনফিউশন বা কোনো সমস্যা হয়েছে কি আপনাদের? বা কোনো বিষয় আগে ডিসকাস করতে হবে এরকম কিছু আছে কারো? যদি না থাকে তাহলে আমরা ক্লাস শুরু করে দেব। আমরা কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছি। আমরা স্টুডেন্ট সংখ্যা কম, সো এই সুযোগটা আপনি পাচ্ছেন। অনলাইনে সাধারণত অন্য জায়গায় কি হয়, তাদের কোর্স ফি অনেক কম থাকে বিধায় তাদের কাছে স্টুডেন্ট থাকে অনেক বেশি। সো আমরা তাকে চাই যে কিনা মন দিয়ে ক্লাসটা করতে চায়। অন্যদের তুলনায় আমাদের কোর্স ফি বেশি, আবার ওভারঅল চিন্তা করলে আমাদের কোর্স ফি অনেক কম। সো এই জিনিসগুলো আপনারা এখন বুঝবেন না, এটা বুঝতে হলে আপনাকে মিনিমাম 2 মাস ক্লাস করতে হবে, তারপরে বুঝবেন যে আমাদের ক্লাসের অবস্থা বা আমরা কি পরিমাণ শেখাচ্ছি। ঠিক আছে, এখন এটা চিন্তা করার দরকার নেই, আমরা ক্লাসে চলে যাই। আমাদের ফিলেটের ক্লাস কি হয়েছে নাকি বলেন তো একটু, কেউ একজন। এই ফিলেটের উপর ক্লাস হয়েছে? আমার জানা মতে হয় নাই, তারপরে হয়েছে কিনা একটু জানাবেন। না না হয়নি হয়নি আচ্ছা, হয়নি স্যার, এমনি স্কেচে দেখাইছিলেন আর কি কিছুটা। ওকে ওকে। তো এইখানে স্যার প্রিভিউতে ওই যে দেখেন। লফট লফটের কাঠটাও দেখান নাই। লফটেড কাট সেম যেভাবে লফটেড বস বিস হয় না, যদি কোনো একটা জায়গা ওটাও থেকে করতে ম্যাটেরিয়াল পারি নাই। ম্যাটেরিয়াল রিমুভ করতে চান তাহলে সেম জিনিসটা মনে আমি করেন। যেটা রিমুভের যেটা আমি দিচ্ছি সেটা আমি থিন দিয়ে করছি, কিন্তু ওই যে কলসির মতো যেটা করলাম সেটার ভিতরের অংশ কাট করবো, ওইটা আমি পারি নাই করতে। আচ্ছা, লফটেড কাট আসলে সেমভাবে করার জন্য অন্য টুলস আছে। আপনি যদি একদম সেম থিকনেস রাখতে চান ওটার জন্য অন্য টুলস আছে। আর মনে করেন এরকম একটা রেক্টেঙ্গল শেপ আছে, সেই রেক্টেঙ্গল শেপ থেকে আমরা চাচ্ছি এইখানে এরকম একটা বড় কিছু থাকবে, আর এইখানে ছোট একটা কিছু থাকবে। এরপর লফটেড কাট এটাকে সিলেক্ট করলেন আর এটাকে সিলেক্ট করলেন। এরপর আপনার এই জায়গাটাকে এখান থেকে আবার একটু কন্ডিশন দেওয়া যায় নর্মাল। এই যে এইখান থেকে সোজা উপর দিকে যে কিছুটা উপর দিকে যে তারপরে বাঁকা হয়েছে, কতটুকু উপর দিকে যাবে সেটাও আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন যে এটা এই পরিমাণ উপর দিকে যাবে বা নিচের দিকে আসবে। আবার নিচের স্কেচ যেটা আছে সেই স্কেচটাকেও আপনি এখান থেকে নর্মাল টু প্রোফাইল করে দিতে পারেন। এই যে এটাকে কী ব্যাপার, স্কেচ টু না নর্মাল টু প্রোফাইল, এই যে এটা। এখন যদি আমি ওকে দিই তাহলে দেখেন এখানে কাটা হয়ে গেছে। তো হঠাৎ করে কোনো একটা জায়গায় যদি আমাদের এরকম কাট করা প্রয়োজন হয় তখন আমরা লফটেড কাট ইউজ করতে পারি। নর্মালি এই জিনিসটা আমরা লফটেড বস ইউজ করে করতে পারতাম, তাই না? এখন আমার এখানে ম্যাটেরিয়াল অ্যাড করা লাগবে না, ম্যাটেরিয়াল রিমুভ করা লাগবে। তো প্রসেস সেম, শুধু টুলস হবে কাট। বুঝতে পারছেন? হ্যালো ইভানা ম্যাম, আপনি কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ওকে, আমরা আজকে ফিলেটের ক্লাসটা নেই। ফিলেটের পরে লিনিয়ার প্যাটার্ন যতটুকু পারা যায় দেখব, তারপর যদি সম্ভব হয় শেল দেখব। ঠিক আছে, আগে আমরা ফিলেটটা দেখি। ফিলেট হচ্ছে কি, যে আপনার কোনো একটা এজকে যদি স্মুথ করতে চান, যেমন এই এজটা একদম শার্প মানে ধারালো একটা অবস্থায় আছে,
তাই না? তো এই জায়গাটা আমরা যদি একটু রাউন্ড টাইপের করতে চাই সেটাকে ফিলেট বলা হয়। তো এইখানে গেলে ২ টা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে ফিলেট আর একটা হচ্ছে চ্যামফার। চ্যামফার হচ্ছে কি একদম স্ট্রেইট বরাবর চলে যাবে। এই ধারটাকে কেটে দিবে। কিন্তু আ ২ টার মূল কাজ হচ্ছে এই অংশটাকে একটু স্ট্রং করা। যখন আমরা এখানে ফিলেট করে দিব, তখন এই উপরের এই অংশটা কর্নার অংশটা থাকবে না। তখন এখানে কিছুটা স্ট্রাকচারাল স্ট্রেস নেওয়ার মতো অ্যাবিলিটি বেড়ে যায়। সো চ্যামফারও করতে পারেন, ফিলেটও করতে পারেন যখন যেই শেপটা আপনার ডিজাইনের সাথে যায়। তো আমরা ফিলেট করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন জিনিসটা রাউন্ড হয়ে যাচ্ছে। তাহলে এই যে অংশটুকু আছে এই অংশটুকু এখান থেকে রিমুভ হয়ে যাবে। এইখানে যে অংশটুকু দেখতেছেন এটুকু রিমুভ হয়ে যাবে। আমি যদি ওকে কনফার্ম করি, দেখেন নাই, এবং এই অংশটা পুরো স্মুথ হয়ে গেছে। তারপর আপনি মনে করেন এই অংশটাকে আপনি একটু ফিলেট করবেন। এখানে ক্লিক করার পর সংক্ষেপে এখানে চলে আসবে শর্টকাট। আর যারা এখান থেকে অভ্যস্ত তারা এখানে যায়। গেলে এটাও ফিলেট হচ্ছে, আপনি রেডিয়াস কতটুকু দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করতেছে ফিলেট কি হবে। এইবার এইখানে যেহেতু ফিলেট করছেন তো এই ফেসটা এর সাথে ট্যানজেনশিয়াল কানেক্ট হয়ে গেছে। দেখেন এইখানে যেই পয়েন্টে সংযোগ হইছে এই লাইনটা আর এই বৃত্তটা এর সাথে ট্যানজেন্ট হয়ে গেছে। ট্যানজেন্ট যদি হয়ে যায় তাহলে আপনি একটা লাইনকে সিলেক্ট করলে দেখবেন যে সফটওয়্যার পুরোটাকে বুঝে গেছে। একদম ট্যানজেনশিয়াল যতদূর পর্যন্ত নেক্সট আছে ততদূর পর্যন্ত বুঝে গেছে। যেমন আমি এখন এখানে এই লাইনটাকে সিলেক্ট করব, সফটওয়্যার এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত চলে গেছে। রেডিয়াসটা আমি দিচ্ছি মনে করেন 5। তো একবারে পুরোটা হয়ে গেছে। কিন্তু আপনি যদি এইটাকে ফিলেট করেন তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ফিলেট চলে আসবে। ঠিক আছে? এগুলো আসলে কাজ করতে, করতে এক্সপেরিয়েন্স বাড়বে যে কোন সময় কোন জায়গাটাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখেন একদম নিচ থেকে এই পর্যন্ত। ১ম এ যখন করতেছিলাম তখন কিন্তু শুধুমাত্র একটাই হচ্ছিল। ১ম এ যখন করতেছিলাম তখন একটাই হচ্ছিল। এখন ২ টা হয়ে যাচ্ছে, ৩ টা হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ এই সারফেসটা এইটার সাথে ট্যানজেন্ট, এই সারফেসটা এটার সাথে ট্যানজেন্ট। যার কারণে একটা লাইনকে সিলেক্ট করলে ট্যানজেনশিয়াল যতগুলো লাইন মানে কানেক্ট থাকবে সবাই একবারে ফিলেট হয়ে যাবে। এইটা আসলে আমাদের যদি জানা না থাকে তখন যদি আপনি চান যে আমি এইখানে শুধুমাত্র ফিলেট করব, ঠিক আছে? এইটুকু আমার প্রয়োজন নাই, তখন কিন্তু হইতে চাইবে না। এই কথাটা বুঝছি আমরা? এখন আপনার শুধুমাত্র এতটুকু অংশই ফিলেট দরকার। তো সিলেকশন টুলস, ট্যানজেন্সি, মিড প্লেন, কিছু করার নেই। ফিলেট দিলে পুরোটা নিয়ে যাবে। এবার একদম পুরোটা নিয়ে নিছে। এটার পিছনে কারণ কি দেখেন? এটার পিছনে কারণ হচ্ছে এই লাইনটার সাথে সংযোগ, এই লাইনটার সাথে সংযোগ, এইভাবে এই নিচেরটাও সংযোগ। তো এটা আসলে শেষ পয়েন্ট তো, যার কারণে এখান থেকে শুরু করে এখানে ঘুরে এই পয়েন্টে চলে আসছে। এই কারণে এখানে হয়ে গেছে। তো এটা যদি আমরা ফিলেট দেই তাহলে শেপটা দেখতে কিরকম দেখা যায় দেখেন। দেখছেন? এই জায়গাগুলো কত সুন্দরভাবে স্মুথ হয়েছে না? কিন্তু এই জায়গাটা ভালো হয়নি। এই জায়গাটা ধারালো একটা শেপ চলে আসছে। তো এটা যদি আমাদের সলভ করতে হয় তাহলে আমাদের এক স্টেপ আগে যেতে হবে। আগে যেয়ে এইটাকে একটু ফিলেট করে দিতে হবে। যদি ফিলেট করা পসিবল হয়। ফিলেট করার পর আপনি ব্যাক করেন। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখানে এখন আর ধার নাই। তো এই ফিলেটগুলা আমরা যে করলাম, অনেক সময় আছে আমরা একটা ফেসের চারপাশে যে এজগুলো আছে সেই এজগুলোকে ফিলেট করার প্রয়োজন হয়। তো ৪ টা ফেস, ৪ টা একটা ফেসের সাথে ৪ টা লাইন কানেক্ট থাকবে, মানে ৪ টা এজ কানেক্ট থাকবে।
এমন হতেও পারে, আবার এমন এমন সময় আছে অনেকগুলো এজ কানেক্ট থাকতে পারে। তো যখন একাধিক এজ কানেক্ট থাকে তখন আমরা সংক্ষেপে যদি ওই জায়গাটা ফিলেট করতে চাই, তখন এজগুলোকে কষ্ট করে সিলেক্ট না করে আমরা ডাইরেক্ট ফেসকে সিলেক্ট করি, ফেসকে সিলেক্ট করে ফিলেটে যাই। তাহলে দেখেন একবারে উপরে যে সাইডটা ছিল একসাথে ফিলেট হয়ে গেছে। এই যে কাজটা করলাম, এই কাজটা করার পর যদি আমাদের মনে হয় যে আমরা এই ফেসের সাথে এই দুটা ফেসকেও ফিলেট করব, ওকে করে দেন। তাহলে দেখেন এই ফেজের সাথে এইটা কানেক্টেড, এইটা কানেক্টেড, এটা কানেক্টেড, এই ফেজের সাথে এইটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এইটা এই ফেজের সাথে কানেক্টেড না, মানে ফিলেট নিচ্ছে না, এই জায়গাটা ফিলেট নেয় নাই, এইখানে নিচ্ছে। সো যদি আমাদের মনে হয় যে এগুলোকে আমার চেঞ্জ করা লাগবে, চেঞ্জ করে নিতে পারেন। তো স্কেচ দিয়ে কাজ করা যায়, একই কাজ ফিচার্স ইউজ করেও কাজ করা যায়। বাট ফিচার্স ইউজ করে কাজ করলে কি হয়, পরবর্তীতে সেটাকে মডিফাই করা সহজ হয়। আর স্কেচ করে কাজটা করলে মনে করেন স্কেচের মধ্যে তো সাধারণত লাইনই থাকে, লাইন আর্ক এগুলো থাকে, ওইগুলাকে আসলে ডিলিট করতে গেলে ঝামেলা, আবার ডিলিট করা আছে সেটাকে আবার নতুন করে ড্র করতে হবে, সেটাও ঝামেলা। আর ফিচার্সের সুবিধা হচ্ছে কি, কমান্ড ইউজ করেন আপনি, যেটা যেটা সিলেক্ট রাখবেন সেটা সেটা ওই কমান্ডে অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ হবে না। ফিচার্সের অসুবিধা হচ্ছে কি, একটা লিমিট থাকে, সেই লিমিটের বাইরে যদি দেন তাহলে সেটা আর হইতে চায় না। যেমন এখানে আমি ক্লিক করার পর এখানে দেখেন প্যান টুল আসছে, প্যান টুল ধরে আমি বড় করতেছি, বড় করতেছি, বড় করতেছি, এটা করার একটা লিমিট আছে। এই রেডিয়াসটা যখন লিমিট ক্রস হয়ে যাবে তখন কিন্তু এখানে পুরো ফিলেটটা ফেল করবে। সো এই ভ্যালুটাকে আমাদের এমন একটা ভ্যালুতে নিতে হবে যে ভ্যালুটা ওই লিমিটের মধ্যে থাকে। ঠিক আছে, আপনি কমাইতে 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 এমন ভ্যালুতে নিয়ে যাচ্ছেন তা দেখা যাচ্ছে না, তাহলে তো সেখানে ফিলেট করার কী দরকার ছিল, এত ছোট। এই জন্য ডিজাইনারকে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়। আবার আমরা এখানে যখন এই যে চিহ্নটা আসবে, প্যান টুলের চিহ্নটা আসবে, তখন আমরা ড্র্যাগ করলে কাজ হবে। এখন কাজ কাজ করতেছে না, এই যে। তো ফিলেট করার পর এইভাবে আপনি ড্র্যাগ করতেছেন, তো ড্র্যাগ করার পর যদি মনে হয় যে ওই জিনিসটা আমার ওকে হইছে, তখন একটা কাছাকাছি ভ্যালু বসায় দেন। আমরা যখন ফিলেট করা শুরু করি তখন কিন্তু আমাদের আন্দাজ থাকে না, ধারণা থাকে না যে কতটুকু ফিলেট করতে হবে। এরকম সিচুয়েশনে আমরা কি করব, প্রথমে একটা ফিলেট অ্যাপ্লাই করব, জাস্ট একটা ফিলেট অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পর তারপর আস্তে আস্তে ড্র্যাগ করব এখানে, এই যে। ড্র্যাগ করার পর যদি মনে হয় যে এইটা ওকে হয়েছে, আমার কাছাকাছি ভ্যালু আছে, দেন এবার এখানে যে ভ্যালু আছে 25.8, এখানে 25 করে দেন। আমরা কি বুঝতে পারতেছি? হ্যালো, হ্যালো, সবাই আছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা এত স্লো রেসপন্স করেন কেন বুঝলাম না। অ্যাক্টিভ থাকতে হবে, একটু দ্রুত রেসপন্স করতে হবে, তাহলে বুঝবো যে না সবাই শিখতেছে। আমার কথা আপনারা যদি না শিখতে পারেন তাহলে কষ্ট করে ক্লাস নিয়ে তো লাভ নেই। ওকে, ফিলেটের মধ্যে আরও অনেক টুলস আছে, ঠিক আছে, এগুলো আমাদেরকে জানতে হবে কোনটা কিভাবে ইউজ করে। যেমন আপনার একটা সময় মনে হচ্ছে এই জায়গাটা হাফ সার্কেল পরিমাণ বৃত্ত থাকবে, বাকিটুকু অংশ কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতাম, আমাদের নর্মাল চিন্তাভাবনা থেকে এইখানে একটা বৃত্ত আঁকতাম। কীরকম বৃত্ত? এই টাইপের বৃত্ত। এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম। ওকে, তারপর আমরা করতাম কি, এখানে, এখানে, এখানে কনভার্ট করতাম। দেন এই যে অতিরিক্ত যে লাইনগুলো আছে সেগুলো তৈরি করতাম। তাহলে এই যে মাঝখানে যে অংশটুকু আছে এইটুকু আমরা এক্সট্রুড কাট করে দিতাম। কন্ট্রোলের মধ্যে যে এখানে আসলে এটা এতটাই ন্যারো যে নিতে পারতেছে না, এতটাই ন্যারো।
এখানে নিতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা সাজেশন দিব যে এরকম একটা শুধুমাত্র আর্ক হলেই আপনার জন্য এনাফ, মানে একটা বৃত্ত এঁকে মাঝখানের লাইন টেনে এই পাশেরটুকু কেটে দিলেন। এরপরে আপনি এক্সট্রুড কাট করে দেন। এক্সট্রুড কাটের মধ্যে দেখেন এখানে চিহ্ন 2 দিকে আছে। এটাকে বাইরের দিকে করে দেন এবং এটাকে থ্রু ওয়াল করে দেন। থ্রু ওয়াল মানে উপর দিকে নিচের দিকে কেটে যাবে। দিলে এই যে একটা শেপ আসছে। এই কাজটা করতে আপনাকে কয়টা স্টেপ ফলো করা লাগতেছে? প্রথমে স্কেচ অন করেন, স্কেচ করেন, তারপরে ফিচার্সের মধ্যে এক্সট্রুড কাট অ্যাপ্লাই করেন। ঠিক আছে? সো এইভাবে করা যায়। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম আমার কাছে মনে হয়। আর এই কাজটাকে আপনি একটু স্মার্ট ওয়েতে করতে পারেন কিভাবে? এইখানে দেখেন এই টুলসটা। এই টুলসটার মধ্যে ৩ টা ফেস আছে। এই ফেসগুলোকে ক্রমান্বয়ে সিলেক্ট করতে হয়। প্রথমে যদি এইটাকে সিলেক্ট করেন তাহলে পরেরটাকে সেকেন্ড ফেস সিলেক্ট করতে হবে। তারপরেরটাতে থার্ড ফেস সিলেক্ট করতে হবে। তাহলে দেখেন এখানে অটোমেটিক একটা প্রিভিউ দেখাচ্ছে। ওকে হয়ে গেছে। এইটা করার মধ্যে সুবিধা অসুবিধা কী? সুবিধা হচ্ছে যে আমি যদি এই স্কেচের এই লাইনটাকে ছোট করি তাহলে এই রাউন্ডটা কি ছোট হয়ে আইছে। আবার এই স্কেচটাকে যদি আমরা বড় করি এটাও বড় হয়েছে। এটা আসলে একটা লিমিট আছে। সেই লিমিটের বাইরে চলে গেলে তো কাজ করবে না। যেমন এইখানে একটা হাফ সার্কেল পরিমাণ জায়গা সে রাখতে পারছে। আরেকটু বড় করলে আর এটা কন্ট্রোল করা যেত না। যাই হোক, এরকম হুটহাট করে যদি আমাদের ফিলেট করার প্রয়োজন হয় এই টুলসটা ইউজ করতে পারেন। এরপর যদি মনে হয় যে না আমার লেন্থটাকে বড় করতে হবে, ওকে, ফিলেটের মধ্যে আমাদের আরও কিছু কাজ আছে, যেমন এইটা, এটা কি বলছে? সাইড ফেস। সাইড ফেস নিলাম। এটা হচ্ছে কি এই দুটা ফেসের মধ্যবর্তী আপনার ফিলেট হবে। দুইটা ফেসকে সিলেক্ট করে দিলে অনেক সময় দেখা গেছে এসকে সিলেক্ট করা যাচ্ছে না, ওই সময় দুটা ফেসকে সিলেক্ট করে দেবেন, দেখবেন যে এসটার মধ্যে একটা ফিলেট হচ্ছে। ফিলেটের মধ্যে এই যে একটা অপশন, এই অপশনটা খুব ইন্টারেস্টিং। এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর এটাকে বলা হয় মাল্টি রেডিয়াস। মাল্টি রেডিয়াস জিনিসটা কি? আপনার এই পয়েন্টে দেখা গেছে মাল্টি রেডিয়াস বলতে এখানে আরও দু একটা পয়েন্ট নেই আমি, এখানে একটা নেই, এখানে একটা নেই। নেওয়ার পর এবার এই যে এখানে দেখেন রেডিয়াস দেওয়া আছে, প্রত্যেকটা রেডিয়াস 5 করে আছে। তো রেডিয়াস আপনি একটা একটা করে চেঞ্জ করেন। মনে করেন এটাতে আপনি 10 দিবেন, এই যে রেডিয়াসটা আছে এটাতে দিবেন 10, এটা 5 থাকবে, এটাতে দিবেন 40, এটাতে দিলেন, এটা 75% কেন? এখানে সেট আনঅ্যাসাইনড, এটা অ্যাসাইন করলাম। এটা 40%, 40 আছে, আমরা এটাকে 30 করে দেই, এটাকে আমরা 20 করে দেই। তো আগের যে ফিলেটগুলো করতেছিলাম সেই ফিলেট আর এই ফিলেটের মধ্যে অনেক পার্থক্য আছে দেখেন। এটাকে 15 করে দেই, তাই না? একটু পার্থক্য আছে না? হ্যালো, এই ফিলেটগুলো কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের এবং এত অ্যাডভান্স আমার মনে হয় না যে আপনাদের 2-5 বছরের মধ্যে যাওয়া লাগবে এই ধরনের ডিজাইনে। ঠিক আছে, আছে সফটওয়্যার টুলসটা, জাস্ট জেনে রাখতে পারেন। তবে নর্মালি আমাদের ডে টু ডে লাইফে যেসব ডিজাইনগুলো আসে সেগুলোতে এটা বেশি একটা ইউজ হতে দেখা যায় না।
বেশিরভাগটা ইউজ দেখা যায় কি আর ডিরেক্ট ফিলেট। এখানে ক্লিক করলেন, এইটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়, এই যে বাম পাশেরটা। কিন্তু বাম পাশেরটার মধ্যে এখানে রেডিয়াস দেওয়ার পাশাপাশি এখানে দেখেন সিমেট্রিক কথাটা আছে। সিমেট্রিকের পাশে দেখেন অ্যাসিমেট্রিকের নামে একটা অপশন আছে, অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিকের মানে হচ্ছে যে এই জায়গাটা আসলে বাম দিকে যতটুকু যাবে ডান দিকে ততটুকুই নামবে এবং এখানে একটা নির্দিষ্ট রেডিয়াস মেনটেন করবে, বিষয়টা এরকম না। এখানে অ্যাসিমেট্রিক মানে হচ্ছে তারা একটু সিমেট্রিকের বিপরীত সিস্টেম, ঠিক আছে? মানে দুইটা সেম থাকবে না। এখানে দেখেন রেডিয়াস 25, 25-এর জায়গায় যদি আমি এটাকে 20 করে 15 করে দেই, 5-এর জায়গায় যদি আমি এটাকে 30 করে দেই, তাহলে এইখানে যে ফিলেটটা হচ্ছে, এই ফিলেটটা একটা স্লোপ আকারে নেমে গেছে, হঠাৎ করে নেমে যায়নি বা কন্টিনিউয়াসভাবে ফিলেট হয়নি। সো এইরকম ডিজাইন যদি কখনো এসে যায়, তখন যারা বিগিনার তারা করবে কি, এখানে একটা স্কেচ করবে, তারপরে উপরের অংশটাকে ক্লোজ করে দিয়ে এক্সট্রুড কাট করে ফেলবে। এটাই হচ্ছে তার চিন্তা ভাবনা। তো স্কেচ করতে গেলে আর্ক আঁকা লাগবে। ওই আর্কটা আঁকা কি এতটাই সহজ? চিন্তা করে দেখেন তো, এইখানে যে আর্কটা আছে, এই আর্কটা আঁকা কি এত সহজ? কতটা সহজ আমরা ভাবে কাজটা শেষ করলাম। কি ব্যাপার, কেউ নাই? আসি ভাই। এই আর্কটা অতটা সহজ না, কঠিন আছে। সো এই ধরনের শেপ যদি হঠাৎ করে আসে যায়, আপনি ফিলেটের মধ্যে এই টুলসটাকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে কি অ্যাসিমেট্রিক। মনে হচ্ছে যে না, নিচের দিকে আমার একদম শেষ পর্যন্ত যাইতে হবে, এদিকে না, এদিকে একদম শেষ পর্যন্ত নামতে হবে। দেখেন এই শেপটা কোন কীরকম ধরনের। ফিলেটের ক্লাস যদি বুঝে থাকেন তাহলে আমি স্যামফারের ক্লাস শুরু করব। ফিলেটে কারো কোনো কনফিউশন আছে নাকি না একটু জানাবেন। 4টা অপশন, আর এখানে আছে অ্যাসিমেট্রিক, সিমেট্রিক। এগুলো হচ্ছে পার্শিয়াল প্রিভিউ, মানে আপনি যে কাজ করতেছেন কনফার্ম করার আগে প্রিভিউতে দেখে নিচ্ছেন যে জিনিসটা কীরকম হচ্ছে। তো এটা হচ্ছে প্রিভিউ, পার্শিয়াল প্রিভিউ, নো প্রিভিউ। এই আর এই এক্সপার্টের দিকে যায়েন না। এক্সপার্ট হচ্ছে কখনো যদি ক্রিটিক্যাল মানে ফিলেট চলে আসে, তার মধ্যে থেকে 10টা ফিলেটের থেকে 5টা ফিলেট ওকে রাখা যাবে আর 3-4টা ফিলেট ওখানে অ্যালাউ না। ওই 3-4টা ফিলেটকে তা ফিল্টার করে ফেলবে। এটা হচ্ছে ফিলেট এক্সপার্ট। সো আমার মনে হয় যে এটা তেমন আমারটা কাজে লাগবে না। আমাদের নির্দিষ্ট ডিজাইন তৈরি করার জন্য নির্দিষ্টভাবে অ্যাপ্লাই করতে হবে। ফিলেট ক্লিয়ার সবাই? একটু প্রত্যেকে বলেন তো যা দেখানো হয়েছে। হয়তোবা এখন প্র্যাকটিস করেননি, সো এখন বাস্তবে ক্লিয়ার না, কিন্তু যা দেখছেন সেই অনুযায়ী পারবেন কিনা। একজনের রিপ্লাই পাইছি। জি, সিলেটটা মনে হচ্ছে যে মোটামুটি সহজ। হ্যাঁ, সবই সহজ এরকমই, কিন্তু না জানা থাকলে ওইটা দিয়ে কাজ করার কথা চিন্তা আসবে না মাথায়। তাহলে আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি, চ্যামফারে চলে যাচ্ছি। চ্যামফার বলতে এইখানে যে টুলসটা আছে এইটাকে বলা হয়। এখন এখানে ক্লিক যখন করবেন তখন দেখেন আগে ছিল রাউন্ড সিস্টেমে রিমুভ করা, এখন আছে একদম সুন্দরভাবে সোজাভাবে কেটে ফেলা। তো এইটার লেন্থ কতটুকু দিবেন সেটা একটা ফ্যাক্ট হিসেবে কাজ করবে। যদি অল্প প্রয়োজন হয় তাহলে আমরা অল্প দিব, আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমরা বেশি দিব। দেখেন একদম স্ট্রেট। এই ধরনের শেপ কি আমরা কখনো দেখছি আমাদের আশপাশে? চিন্তা করে দেখেন তো। অনেক দেখছেন কিন্তু এখন বলতে পারতেছেন না। সো স্যামফার হচ্ছে এইটাই। স্যামফারের মধ্যে এখানেও সেম সিমেট্রিক অ্যাসিমেট্রিক করা যায়।
এখানে আপনি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, ভ্যালু চেঞ্জ করতে পারবেন, কোন জায়গায় কতটুকু দরকার, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিস্টেন্স, যে এই এক্সট্রা ডিস্টেন্স কত হবে, 32 জায়গায় 50 দিয়ে দিলেন, আর এটা বলতেছেন যে 80 হবে, ঠিক আছে। তাহলে এই অবস্থায় সে তার ম্যাটেরিয়াল রিমুভ করবে। এরপর বলতেছেন এখানে আমি ফিলেট করে দেবো, ফিলেটের রেডিয়াসটা বাড়ায় দিচ্ছি, দেখেন ডিজাইন কত চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি টুলসের কাজ জানেন তাহলে এই ধরনের কাজ আপনার কাছে অনেক সহজ মনে হবে। ওকে, এটা পরে স্যামফারে আমি আর একটা স্যামফার নেই, এইগুলো আসলে তেমন কাজের না, চাইলে ইউজ করতে পারেন। যে আমি এই দুইটা ফেসের মধ্যে স্যামফার করব, সরি স্যামফার করব, অ্যান্ড কতটুকু করব, কি করব না করব, এখানে সেই অ্যাঙ্গেল দিতে পারেন। সিমেট্রিক মানে আছে এখান থেকে 10 গেলে এখান থেকেও 10, এখানে মনে হয় 42 সামথিং আছে, যা আছে আছে, বাট সিমেট্রিক। আর অ্যাসিমেট্রিক মানে হচ্ছে আপনার দুইটার ভ্যালু যা দিবেন এগুলোকে চেঞ্জ করা যায়। এইটা আসলে যে কি কাজ করে, মানে এইখানে মনে হয় এরকম একটা অংশ কেটে দিবে। আমার নিজের লাইফে এখন পর্যন্ত আমি অ্যাপ্লাই করিনি, বাট এদের ইনস্ট্রাকশন দেখি এই একটা, হ্যাঁ যেটা বলছিলাম সেটাই, এইরকম তিনটাকে একবারে কেটে দেয়া, দেন কোন পাশকে বড় ছোট করবেন, এখান থেকে ভ্যালু চেঞ্জ করলে চেঞ্জ হবে। আর যদি ইকুয়াল চান সেক্ষেত্রে এইরকম আসবে, ওকে। আর যদি মনে হয় যেমন ইকুয়াল না, কোনো দিকে 10, কোনো দিকে 20, আর কোনো দিকে 50, এরকম যদি প্রয়োজন হয় তখন এটা ইউজ করতে পারেন। তবে এগুলো আসলে তেমন কাজে লাগে না, শুধুমাত্র কাজে লাগে কি ডাইরেক্ট যে এসটা থাকে, এই যে এইখানে যে কাজটা করছি এটা তো অনেক বড় ভ্যালু বসাইছি, এত বড় ভ্যালু না, ছোট ভ্যালু বসাইতে হয়। চ্যামফার এবং ফিলেট দুটার কাজই এক, যে এই দুটা মধ্যবর্তী যে সারফেসটা আছে সেই সারফেসটাকে একটু স্ট্রং করে দেয়। আর যদি ওই কোণাগুলো থাকে তাহলে ওই কোণা থেকে আগে ভাঙে, তারপর আস্তে 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 পেছনের দিকে যায়। ফিলেট যদি ক্লিয়ার থাকে আমরা প্যাটার্নের দিকে যাব। ফিলেট কি সবাই ক্লিয়ার? মাহিদ সামির, বাপ্পি সাহেব, দীপঙ্কর সরকার সাহেব, আপনারা আছেন? স্যার পারবো স্যার, আশা করি দেখি স্যার, কালকে দিব আপনি। আচ্ছা আচ্ছা, স্ক্রিনশটগুলো কিভাবে নিতে হবে এগুলো তো শিখে গেছেন, এগুলো নেওয়ার কথা না বলি। এবার আসেন প্যাটার্ন। প্যাটার্ন জিনিসটা হচ্ছে কি, যে আপনি কোনো একটা কাজ করছেন, স্কেচ করছেন, এই রেক্টাঙ্গলই ধরলাম আমি, এখানে একটা রেক্টাঙ্গল আঁকছেন, সেই রেক্টাঙ্গলটা আমাদের যদি একটা জায়গায় 10টা লাগতো এই লাইন বরাবর, তাহলে আমরা কি প্যাটার্ন ইউজ করতাম, এটাকে বলা হয় স্কেচ প্যাটার্ন। আর যদি আপনি একটা ফিচার্স তৈরি করার পর সেই ফিচার্সটাকে নেক্সট টাইম আবার প্রয়োজন হয়, যেমন এই যে যে এক্সট্রুডটা হয়েছে, এই এক্সট্রুডটা ফিচার্স অ্যাপ্লাই করার কারণে হয়েছে, ঠিক আছে। এটাকে যদি আমাদের প্যাটার্ন করা লাগে তাহলে লিনিয়ারভাবে যদি করতে হয় তাহলে কোন দিকে হবে সেটাকে সিলেক্ট করতে হয়, কে প্যাটার্ন হবে তাকে সিলেক্ট করতে হয়, ঠিক আছে। এখন কতটুকু ডিস্টেন্স পর পর হবে সেটাও সিলেক্ট করে দিতে হয়। তাহলে আমরা এখান থেকে যে ভ্যালু বসাবো সেই ভ্যালু অনুযায়ী কতগুলো দরকার আমরা এইভাবে ঠিক করে নেব। এখন এইখানে দেখেন 100 লেখা আছে, এই 100 বলতে বলতে কি বোঝায় আমি
ড্রয়িং এর সময় বলছিলাম, মানে স্কেচ করার সময়। এখন দেখেন তো মনে আছে কিনা? এই 100 ডিসটেন্স বলতে কোন ধরনের ডিসটেন্স এটা মনে আছে? কারো মনে নাই? 100 দ্বারা বোঝায় হচ্ছে প্রথম লাইন থেকে প্রথম লাইন পরবর্তী, অথবা মাঝখান থেকে মাঝখান, যেটাকে বলা হয় সেন্টার টু সেন্টার, অথবা এন্ড টু এন্ড। ঠিক আছে? এইটা যেই সাইজ, এটারও সেম সাইজ, একটা নির্দিষ্ট গ্যাপ পর পর তৈরি হচ্ছে। সো বুঝতে হবে সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে 100। এই 100 এর অর্থটা আমরা সবাই এখন ক্লিয়ার? জি। ক্লিয়ার। আচ্ছা, যদি আপনার মনে হয় যে না আমার এই ডিরেকশনেও লাগবে 3টা, সেই ক্ষেত্রে আপনি এইখানে এই ডিরেকশন দিতে পারেন। দেওয়ার পর এখানে ভ্যালু বসাইতে পারেন যে আমার এটা 3টা লাগবে, 1টা 2টা 3টা, কতটুক পর পর লাগবে সেই ভ্যালুগুলো এখান থেকে ক্যালকুলেট করতে হবে। আপনার ওভারঅল লেন্থ আছে যা, সেই লেন্থ অনুযায়ী ক্যালকুলেট করে তারপর আপনি বসাবেন। তাহলে দেখেন একটা থেকে কতগুলো তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে প্যাটার্ন। তো প্যাটার্নের বিহেভিয়ার এক এক সময় এক এক রকম হয়। সো সেটার জন্য আমাদের আরও কিছু জানতে হবে। যেহেতু এগুলো ফিচার্স অ্যাপ্লাই করে তৈরি হচ্ছে, সো এর মধ্যে এর মধ্যে দেখেন এই যে একটা অপশন আছে ইনস্ট্যান্ট স্কিপ। ইনস্ট্যান্ট স্কিপ, আমি ধরে নিলাম এটা একটা বিল্ডিং, একটা বিল্ডিংয়ের কলাম। সেই বিল্ডিংয়ের কলামের মধ্যে কিছু কিছু জায়গায় কলাম হবে না, যেমন এই জায়গাটা কলাম হবে না। সে এই জায়গা যদি আমরা স্কিপের মধ্যে ওই পয়েন্টটাকে সিলেক্ট করে দেই, তাহলে এইখানে প্যাটার্ন হয়েছে ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা গ্যাপ হয়ে যাবে, এই জায়গা মনে হবে হবে না। আমি বিল্ডিংতে বোঝালাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন, বাট আমরা তো আসলে মেকানিক্যাল ডিজাইন করব। তো আপনার ডিজাইনের সময় কোন সময় কী আসবে হয়তো বলা যায় না, এই জন্য আগে থেকে একটু জেনে রাখা ভালো। এটাকে আমরা বলবো ইনস্ট্যান্ট স্কিপ। ক্লিয়ার? তো জি। এটার যদি হাইট আপনার চেঞ্জ করা লাগে, এইটার যে হাইট ছিল 103, এটাকে 120 করে দিলে প্রত্যেকটার হাইট 120 হয়ে যাবে। ঠিক আছে? এখানে মানে ভালো করে দেখাচ্ছে না। তো আমরা বলছিলাম এইরকম সিচুয়েশনে রিবিল্ড করবেন। রিবিল্ড করলে সবগুলো সেম হাইটে চলে আসবে। তো স্কেচ থেকে প্যাটার্ন করা যায়, ওইটা সফটওয়্যারেও ভারী হয়ে যায়, হ্যাং করে, স্লো হয়ে যায়। আর ফিচার্স অ্যাপ্লাই করলেও কাজটা করা যায়। তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের ফাইলটাকে লাইট রাখার জন্য। লাইট রাখার জন্য আপনার ডিজাইন প্রসেসটাকে ইজি করতে হবে। ইজি প্রসেসে যদি ডিজাইন করেন, তাহলে ডিজাইনটা লাইট থাকবে, ডিজাইনটা হ্যাং করবে না, বা আপনার কাজ করতে সহজ হবে এবং সুন্দর হবে। ভবিষ্যতে মডিফাইয়ে যদি পরিবর্তন হয় যে এটা আমার লেন্থ চেঞ্জ করতে হবে, বা এটা মনে করেন ড্রয়িং যেটা ছিল সেই ড্রয়িংটা চেঞ্জ করা লাগবে, তো সেটাকে আপনি দ্রুত চেঞ্জ করতে পারবেন। কিভাবে? এটার ড্রয়িংটা আমি যে এডিট স্কেচে চলে গেলাম, এখান থেকে মনে হচ্ছে যে না এটা আমাকে বাড়াইতে হবে। ওকে, এখানে প্রত্যেকটার বাড়িয়ে গেছে। যদি মনে হয় যে না আমার কমাইতে হবে, এখান থেকে টান দেন, দেখেন কমে যাচ্ছে, প্রত্যেকে কমে গেছে, তাই না? তো এখানে ডিস্টেন্সটা কিন্তু তারা ঠিকই মেনটেন করে রাখছে। 110 বলছে, 110ই আছে। হয়তো বা কি ওভারঅল দূরত্ব কমে আসছে। ওভারঅল দূরত্ব আগে যে দূরত্ব ছিল দেখা গেছে এই পর্যন্ত, এখন সেই জিনিসটা কমে আসছে, স্বাভাবিক। লিনিয়ার প্যাটার্ন যদি বুঝে থাকেন তাহলে আমি নেক্সট যাব সার্কুলার প্যাটার্নে। লিনিয়ার প্যাটার্ন ক্লিয়ার কি না একটু জানান আমাকে। ফ্রন্ট প্লেন, কি ব্যাপার, রেসপন্স নাই? ঘুম এসে গেছে নাকি আপনাদের? আপনাদের ঘুম না আসলে আমার কিন্তু ঘুম এসে যাচ্ছে। রেসপন্স যত করবেন তত দেখবেন যে অ্যাক্টিভ সবাই থাকবো, আর রেসপন্স যদি না করেন তাহলে দেখবেন যে অ্যাক্টিভনেস আর থাকতেছে না আমাদের। আমরা রিভলভের কাজ শিখছি এখান থেকে।
রিভলভ করলাম, করার পর দেখা গেছে এইটাতে আবার স্কেচ করলাম, স্কেচ করে এটাই কনভার্ট, এটা কনভার্ট, এক্সট্রুড, মনে করেন এরকম একটা কিছু আঁকছে। এখন এই জায়গায় মনে করেন ড্রিল করা লাগবে, আপনি ড্রিল করতেছেন, থ্রি পয়েন্ট ফাইভ। এবার এক্সট্রুড কাট। আচ্ছা, এখন আমার প্যাটার্ন করা লাগবে। এইখানে প্যাটার্ন মানে কিন্তু একদম সোজাভাবে গেলে হবে না, আমার এখানে লাগবে সার্কুলার প্যাটার্ন। সো এইখানে গেলে দেখবেন যে সার্কুলার প্যাটার্ন আছে। সার্কুলার প্যাটার্নের এটা হচ্ছে ডিরেকশন মানে রেফারেন্স, এটা সাপেক্ষে মূলত প্যাটার্নটা হবে চারিদিকে এই সিলিন্ড্রিক্যাল সারফেসের সাপেক্ষে। আর এইখানে দিতে হবে ফিচার, দেন ওকে। বুঝতে পারছি? বলি ভাই ওইটার জি মধ্যে বডি প্যাটার্ন দেখাইছে, ওটা বডিটা কি ক্লিক করতে হবে নাকি? আপনি কি এই কাজগুলো আগে পরে করছেন কখনো? হ্যাঁ আমি করছি, এই কারণে আপনাকে জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন শুনে। ওই জিনিসটা আমি একটু পরেই বলতাম, তো আপনি জিজ্ঞাসা কারণ করে বসছেন। সমস্যা হয়তো এই কারণে আমি জানতে চাচ্ছি। হুম। বডি জিনিসটা হচ্ছে কি, যে আমরা এই যে যে জিনিসটা তৈরি করছি এটা একটা বডি, এটার সাথে হুম, যদি এরকম আর একটা তৈরি করতে হয়, তাহলে এটার মতোই আমরা যদি আর একটা তৈরি করি, দুইটা তো একটার সাথে একটা লেগে থাকবে না বা মার্জ থাকবে না, আনমার্জ অবস্থা থাকবে। তো হুম, হুম, তখন যদি আমাদের প্রয়োজন হয়, তখন প্যাটার্নের মধ্যে এই যে লিনিয়ার প্যাটার্ন মনে করেন, হুম, সাপোজ এইটা সিলেক্ট করে দিলেন। এখন প্যাটার্নটা কোন দিকে হবে আপনি বুঝতেছেন না, সো সেই জন্য আপনি একটা প্লেন সিলেক্ট করে দিলেন যে আমার এই প্লেন বরাবর প্যাটার্ন হবে। ঠিক আছে, কতটুকু দূরত্ব হুম, পর পর হবে সেটাও দিচ্ছেন। কিন্তু এখানে ওকে দেওয়ার পরে আপনার মূলত হুম, প্যাটার্নটা হচ্ছে না। কেন হচ্ছে হুম, না? হুম, না হওয়ার কারণ হচ্ছে বুঝতে হবে যে আগের বার যেরকম একটা প্লেটের উপরে কাজটা করতেছিলাম, তো উপরে যারা প্যাটার্ন হচ্ছিল তারা কিন্তু বেস প্লেটের সাথে মার্জ ছিল। ঠিক আছে, তো মার্জ যদি থাকে সেটাকে আমরা ফিচার্সের মাধ্যমে প্যাটার্ন করব। মার্জ যদি না থাকে তাহলে আমরা সেটা বডিসের মাধ্যমে করব। যেমন এটাকে যদি আমরা এডিট করি, দেখেন এখানে আর বডি খুঁজে, ও আছে, বডি আছে, এই যে বডি, বডিতে সিলেক্ট করে দেন। এবার দূরত্বটাকে আরেকটু বাড়াই দিই, তাহলে একটার সাথে একটা কোনো কানেকশন নাই, একটার সাথে একটা কোনো হুম, কানেকশন নাই। এখানে বডি আছে, বডিতে ক্লিক করছি, এবার দেখেন সবগুলোই হবে। হুম, বুঝতে পারছেন? হুম, বুঝতে পারছি। তো মার্জ আর আনমার্জ, এটা মনে হয় এক্সট্রুডের ক্লাসের সময় বলছিলাম। মার্জ হুম। জিনিসটা হচ্ছে কি, একটার সাথে একটা সুন্দরভাবে লেগে থাকা, এমনভাবে লেগে থাকা মনে হবে যে আর একটা দুইটার মধ্যে। করছেন, আমি বডি প্যাটার্ন করব কিন্তু হোল গুলো প্যাটার্ন করব না, তো হোল সাথে হচ্ছে প্যাটার্ন। হোলগুলো করবেন না? না। তাহলে এইখানে যে হোলগুলো আছে না, এগুলোকে একটু সাপ্রেস করে দেন। এই যে যে প্যাটার্নগুলো আছে এগুলোকে একটু সাপ্রেস করে দেন, দেন প্যাটার্ন করেন। তাহলে ঠিক আছে। বুঝছেন? বুঝতে পারছি। সাপ্রেস মানে কি, এটা আপনি তো করবেন না, যেহেতু আপনার দরকার নাই সেহেতু আপনি কিন্তু আমাকে এই কিছুগুলোর মধ্যে আমি হোল রাখবো, কিছুগুলোর মধ্যে হোল রাখবো না, তখন? এটা পসিবল না। আচ্ছা, বুঝতে সেই পারছি। ক্ষেত্রে পসিবল না বলে কোনো শব্দ নাই, পসিবল অবশ্যই আছে। সেটা হচ্ছে কপি করা, বুঝছেন? এই যে যে পার্টটা হুম, আছে না, এই পার্টটাকে আনসাপ্রেস, এখান থেকে কপি করা যায়। ডিরেক্ট এডিটিং টুলস, মুভ বডি, তাও তো সে একই কথা। কপি হলেও তো আপনার এই যে যেগুলো আছে না এগুলো চলে হুম, আসবে। এরকম হয় না, মানে আমাদের প্রয়োজন হয় না। যদি প্রয়োজন হুম। হয় তাহলে আমরা আলাদাভাবে কাস্টম ভাবে তৈরি করে নিই। আমি সেল তৈরি করতেছিলাম তো।
হুম তো মাঝখানে আমি আটকে যাচ্ছিলাম। শেলের ক্লাসে আমরা এখনো আসি নাই, সো যখন আসবো তখন বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হয়। এই যা আছে ইনডেন্টের ক্লাস আছে, স্প্লিট আছে, এগুলো খুব পাওয়ারফুল টুলস। এই টুলসগুলোর ব্যাখ্যা যখন জানবেন, ইউজ জানবেন, তখন দেখবেন যে আপনি অনেকটা প্রফেশনাল ফিল করতে পারবেন নিজেকে, যে না, আমি অনেক কিছু জানি এখন, আগে কিছুই জানতাম না। তো ফিচার্সের মধ্যে এইখানে আমরা দুইটা বিষয় কমপ্লিট করছি। এরপর আছে মিরর। মিররটা একটু দেখাই। টপ প্লেনে ধরে নেন আমার একটা এক্সট্রুড আছে, যেটা লেন্থ 200। এটাকে আমরা এক্সট্রুড করে দিলাম। কতটুকু এক্সট্রুড করব? এতটুকু। এখন এই পাশে আপনি কিছু একটা করছেন, এই পাশে এটা কিছু করছেন, ঠিক সেম এই পাশে যা আছে ঠিক সেম বিপরীত পাশে এখানে আর একটা দরকার। তো মাঝখানে যদি আপনার মিরর করা লাগে, তাহলে মাঝখানে একটা প্লেন ক্রিয়েট করতে হয়। আমি বলছিলাম যে দুই পাশের প্লেনকে সিলেক্ট করার পর আপনি যদি রেফারেন্স প্লেনে যান, তাহলে দেখবেন মাঝখানে অটোমেটিক একটা প্লেন তৈরি হচ্ছে। এইবার আপনি ফিচার্সের মধ্যে দেখবেন মিরর নামে একটা অপশন আছে, মিররে ক্লিক করবেন, দেখবেন যে এখানে প্লেন আছে, প্লেনে ক্লিক করেন। তো এটা হচ্ছে রেফারেন্স। আর এইখান থেকে আপনি এইটাকে ক্লিক করলে দেখবেন ওর পাশে হচ্ছে। এইখানে যদি আপনি বডিস মিরর দেন তাহলে হবে না। আমি দিয়ে দেখাই, ফিচার্স না দিয়ে বডিস মিরর দিই, দেখেন পুরো জিনিসটা মিরর হচ্ছে, মানে নিচের বডি উপরের বডি সহ পুরোটা মিরর হচ্ছে। কিন্তু পার্সোনালি শুধুমাত্র এই একটা মিরর হচ্ছে না। এটার কারণটাই হচ্ছে ফিচার্স মিরর হবে এই কারণে। ও, ডিলেট বডিস মিররে সিলেক্ট হয়েছে, আমরা ওকে দিচ্ছি। মানে মিরর হয়ে গেছে কিভাবে, এইটা আর ওটা, মানে পুরো জিনিসটা এখানে আর একটা বিপরীতভাবে তৈরি হয়েছে। কিন্তু আমার দরকার ছিল শুধুমাত্র এই একটা। এইখানে যখন মার্জ সলিড দেওয়া হয়েছে তখন মিরর হয়েছে, আনমার্জ দিলে তাও হচ্ছে। আসলে এই সফটওয়্যারটা নিয়ে আমি বেশ কনফিউজড। মাঝে মাঝে এমন এমন বিহেভিয়ার করে যে দেখেন এই পাশে একটা পুরো বডি, এই পাশে একটা পুরো বডি। এটা কীভাবে বুঝবেন? দেখেন একটা হাইড করলে এই বেস প্লেট এইটা আসতেছে, আবার এটাকে যদি আমি শো করি, এটাকে যদি আমি হাইড করে এটাকে যদি শো করি, তাহলে দেখেন বেস প্লেট এটা আসতেছে, তার মানে এই বেস প্লেট দুইটা হয়ে গেছে। ঠিক আছে? সো আমাদের তো এরকম দরকার ছিল না, আমাদের যেভাবে দরকার সেভাবেই করব আমরা। যে এইটা যেহেতু আমরা ফিচার্স অ্যাপ্লাই করে করছি, এখানে যে মিররে যাব, মিররের প্লেনটাকে সিলেক্ট করে দেব, আর ফিচার্স যেহেতু, সো ফিচার্সের মধ্যে সিলেক্ট করে দেব। ওকে, এখন মিরর করার আগে যদি আপনার মনে হয় যে এই জায়গায় আমার ফিলেট করা লাগবে, ফিলেট করে দিলেন, তাহলে এইখানে যে শেপটা আসলো মানে মিরর করার পর এইখানে কিন্তু সেই জিনিসটা আসতেছে না। এই জিনিসটা আসতেছে না, কেন আসতেছে না? কারণ মিরর করার সময় শুধুমাত্র একটা ফিচার্সকেই আপনি সিলেক্ট করছেন। সেকেন্ড যে ফিচার্সটা, এই ফিচার্সটাকে আপনি হয়তো বা সিলেক্ট করতে ভুলে গেছেন বা পরে আপডেট হয়েছে। এখানে ক্লিক করে দেন, তাহলে দেখুন ওই পাশেও আপডেট হয়ে যাচ্ছে। মিরর ক্লিয়ার সবাই? হ্যালো, কী ব্যাপার, নেটওয়ার্ক কি আমার নাই নাকি আপনাদের? সবাই আছেন? সুমন শাহ সাহেব? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তো মিররে যতটুকু দেখাইছি এগুলো প্র্যাকটিস করেন। আর নিচে যেগুলো আছে কার্ভ ড্রিভেন প্যাটার্ন, স্কেচ ড্রিভেন প্যাটার্ন,
এগুলো আসলে কাজের সময় দেখালে কাজে লাগবে। এখন দেখালে কিছুই মনে রাখতে পারবেন না। তো যেগুলো আসলে আমাদের খুব বেশি প্রয়োজন সেগুলো দেখালাম। আর এগুলো আমরা একটু পরে দেখি। যেমন এইটা হচ্ছে আপনার শিট মেটালের সময় দেখাবো। স্কেচ ড্রিভেন প্যাটার্ন কিভাবে কাজ করে এগুলো পরে দেখবেন আস্তে, আস্তে। ভেরিয়েবল প্যাটার্ন আমি নিজেও ইউজ করি না। ভেরিয়েবল প্যাটার্ন। ঠিক আছে? আপনারা যদি YouTube এ যান, YouTube এ গিয়ে যে সার্চ দিলেই পাবেন যে কোনটা আসলে কিভাবে কাজ করে। আমি স্কেচ এসকে ডিআরআই ড্রিভেন এইটা দেখেন। এটা একটু Welcome to another tech digital dimensional case of a linear. এইখানে দারুণ একটা জিনিস যে এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন। কিন্তু এইখানে যে জিনিসটা ঘটছে দেখেন একটা সুন্দরভাবে সিকোয়েন্স ঠিক রেখে করছে। pattern with on the top there. So এইখানে একটা স্কেচ করছে। এই স্কেচটা use an offset entity to set that, and then the 0.5 dimension is going to be the one that's going to set the as action. So you want to sketch so that the sketch can vary as the instances are created for the pattern. So I'm going to go ahead and show you that with the sketch. You can see now the top of that edge there is using, in this case, an offset entity relationship. It could be. So I'm going to go ahead and create a linear pattern, and I'm going to show you, if you didn't use this very sketch option, what the geometry would look like. So usually, you might pick an edge to set the direction instead of using the dimension. You can see by the আমরা মূলত লিনিয়ার প্যাটার্ন করার সময় কি হচ্ছিল যে এইটা আগের সাইজ ওই সাইজ অনুযায়ী পরবর্তীতে নতুন নতুন করে তৈরি হচ্ছিল, তাই না? তো এইখানে যদি আমার এক্সট্রুড কাটটা এইভাবে চলে যায় তাহলে তো এই লাইনটা কেটে যাবে। এই যে এইখানের অংশ কেটে যাবে, এইখানের অংশ কেটে যাবে। এরকম কেটে গেলে তোমার হবে না। preview, it's not ভিরে নামে একটা অপশন আছে, ওইটা অন করে দিতে হয়। going to give you the correct geometry that you're looking for. It doesn't give you the desired results. So now I'm going to switch over and use the 0.5 dimension to set the direction. Now very sketch is not grayed out anymore. What I'm going to show you is that with the very sketch option, it's going to change the geometry for every instance. আমরা একটু এটা করে দেখি, নিজেরা করে দেখি, তাহলে আরো ভালো বুঝবেন। এটা ত্রিভুজ, এটাকে আমরা এক্সট্রুড করব মাত্র 5 পরিমাণ বা 10 পরিমাণ। ওকে, এখানে একটা এক্সট্রুড কাট করব। এক্সট্রুড কাট করার সময় নিয়মটা হচ্ছে কি যে এইটার প্যারালাল একটা অফসেট নিতে হবে। বাইরের পাশে হচ্ছে না, আপনি ভিতর পাশে ক্লিক করলে এই লাইনের ভিতর পাশে ক্লিক হবে। এই যে অফসেট, এই লাইনের একটা অফসেট লাগবে। বাহির পাশে হচ্ছে, ভিতর পাশে ক্লিক করলে ভিতর পাশে একটা হবে। আচ্ছা, এই লাইনে একটা অফসেট হবে, সেটা 2 মিলিমিটার দিলাম আপাতত ভিতর পাশে। ওকে, আবার এই লাইন থেকে আমি আরেকটা অফসেট টানবো, সেটা 10 মিলিমিটার ভিতর পাশে। দেওয়ার পর আপনি যদি এক্সট্রুড কাট দেন তাহলে এইখানে আমাদের কন্ট্রোল সিলেক্ট করে দিতে হবে যে আমার এই ভিতরের জায়গাটা আছে, এই জায়গাটা এক্সট্রুড কাট হবে, ভিতরে যে জায়গাটা আছে। থিকনেসটা অফ করে দিয়ে এখানে এই জায়গাটা কি ব্যাপার, খুব বাজে অবস্থা। এরকম যদি হয় তখন আমরা কি করব, ট্রিম করে দেব। এই যে, এরপর এক্সট্রুড কাট।
আচ্ছা, সিলেক্ট করতে হবে কন্ট্রোলটাকে, হচ্ছে না কেন? রিফ্রেশ। এই দুটা লাইন তো প্রয়োজন নাই, এই দুটা লাইনকে আমরা ডিলিট করে দিতে পারি, তবে ডিলিট করার চাইতে সেন্টার লাইন করে দেওয়া ভালো। এটার কারণ হচ্ছে কি, সেন্টার লাইন তো কোনো কাজে আসে না, শুধুমাত্র রেফারেন্স লাইনগুলোকে ধরে রাখে। তো এই লাইনটা আসলে কত ডিগ্রিতে আছে, কতটুকু অফসেটে আছে সেটাকে ধরে রাখছে এই লাইনটা, এটাকে ডিলিট না করাই ভালো। দেন এক্সট্রুড কাট, এইবার কাট হয়েছে। এক্সট্রুড কাট হয়ে যাওয়ার পর আমাদের এই দিকে মূলত প্যাটার্ন দরকার। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যাব, লিনিয়ার প্যাটার্নেই থাকবো। এখানে মূলত এই ফিচার্সটাই হবে অ্যাপ্লাই। এখন কয়টা লাগবে, কোন দিকে হবে, সেটা আমরা আস্তে আস্তে সিলেক্ট করতে পারি। যেমন এদিকে আমরা এই ডিরেকশনটাকে যদি অন করে দেই, তাহলে বীরের অপশনটা এখানে আসতেছে না। এটা যদি উঠাই দেই, ভিড়ে দেখি ওরা কি কাজটা করলো একবার একটু। Essence of the pattern that's created. Change the geometry for every direction. Now very sketch is not grayed out anymore. What I'm going to show you is that over and use the looking for. It doesn't give you the desired results. So now I'm going to switch over and use the 0.5 dimension to set the direction. Now very sketch is not grayed out anymore. আচ্ছা, এখানে যে কাজটা সেটা হচ্ছে আমরা ফিচার্সটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ডাইমেনশন আছে না, এই ডাইমেনশনটাকে সিলেক্ট করতে হয়। ডাইমেনশনটাকে সিলেক্ট করলে ডাইমেনশনটাকে সিলেক্ট করার পর এইখানে দেখেন ভেরি স্কেটটা অপশন আছে। এখন বাম দিকে তো হবে না, এই জন্য আমরা এটাকে রিভার্স করে দেব। রিভার্সটা মনে হয় আগে করাই ভালো ছিল, একবার করি। ভিড়ে আমাদের ডিস্টেন্সটা অনেক বেশি দেওয়া হয়ে গেছে, তো 5, এখানে আমরা এখন 3 দিচ্ছি। বড় হয়েছে। প্রিভিউটাকে আগে অন করতে হবে আমাদের, ফুল প্রিভিউ অন করার পর আমাদের ভ্যালুটাকে যদি 20 দেই, এই যে বাড়তেছে। তো অতিরিক্ত দেওয়া যাবে না, যে লিমিট আছে সেই লিমিটের মধ্যে দিতে পারবো আমরা। 10 দিলে মেলে মানে পার্থক্যই খুঁজে পাওয়া যায় না। এই করা পসিবল। এটা যদি আর একটা ব্যাকে আসে না, তখন এখানে যে ওয়াল থিকনেসটা আছে, এই তো ওয়াল থিকনেসটা থাকে না যদি আমি আরেকটা পিছনে আসি। এই কারণে এই পর্যন্ত আসার পরে সে থেমে গেছে। ওকে, ভেরি অপশনটা কি বুঝছি সবাই? আমি এই ক্লাসটা আপনাদেরকে দিয়ে দেই, আপনাদের মতো করে দেখেন। এই ধরনের ভিডিও হুটহাট করে পাবেন না সাধারণত।
এরপর created. So now offset entity was used to set the direction. এইখানে সার্কেল মানে যে ইগুলো ছিল সার্কেলগুলো আছে মনে হচ্ছে যে একটা থেকে একটা নির্দিষ্ট অফসেটে আছে, বাট অফসেট করে কাজ করতে গেলে অনেক সময় লেগে যাবে। সো বেরে অপশনটা অন রাখলে আমার মনে হয় এটা আরো সহজভাবে। This next example is going to be a circular cutout. In this case, still using a linear cut to yield is I'll go into the sketch. You can see that it has a so go to set the is going to use the dimension again. That's also going to set the direction. So the pattern is going to use the dimension again to set the direction, and then I turn on VariSketch. If VariSketch is not turned on, you can see what the results would look like from the preview. In this case, I'm going to use VariSketch, and now you can see the geometry was the desired. আমরা এটাও একটু দেখি আপনার থেকে এই কাজটা আমরা কিভাবে করতে পারি। প্রথমত টপ প্লেনে একটা কিছু আছে, সেই জিনিসটা তার উপরে আপনি বলতেছেন যে আমার মাঝখানে একটা সার্কেল আছে। টু 30 এখন এটাকে আমরা এক্সট্রুড করব। এক্সট্রুড করার পর আমরা সার্কুলার প্যাটার্নে যাব। সার্কুলার প্যাটার্নের মধ্যে ফিচার্সে ক্লিক করলাম। ডিরেকশনে আচ্ছা এটাকে লিনিয়ার দেবো কিনা দেখি, লিনিয়ারই হবে। এইটাকে ক্লিক করার পর ডাইমেনশনগুলো দেখা যাচ্ছে। তো আমরা ডাইমেনশনটাকে একটু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট হবে না মনে হয়, দেন রিভার্স। Results. If it's not turned on, you can see what they're into. So the pattern, the direction. So the pattern is going to use the dimension again to set the direction, and then I turn on VariSketch. If VariSketch is not turned on, you can see what the results would look like from the preview. In this case, I'm going to use VariSketch, and now you can see. এইখানে যে অফসেটটা দিচ্ছেন সেই অফসেট ভ্যালুটা একটু ঠিকঠাকভাবে দিতে হয়, এটা হচ্ছে এখানের কাজ। এটা উপরের দিকে হয়ে যাচ্ছে, বাট আমরা উপরের দিকে চাচ্ছি না, আমরা চাচ্ছি চারিদিকে। সফটওয়্যার ঠিক মতো কাজ করতেছে না। এই 30টা ফিক্সড হয়ে গেল। The geometry. If VariSketch is not turned on, you can see what the results would look like from the preview. In this case, I'm going to use
6টা 0.7 ইঞ্চ। আমাদের এই ভ্যালুগুলো বললাম না, লিমিটের বাইরে বা কম হয়ে গেলে কাজ করতেছে না, যেমন এখানে হলুদ মার্কিং দেখাচ্ছে। ডিসলভ অবস্থায় আছে। এখন প্যাটার্ন ফিচার্স, আউটার ডায়ামিটারটাই পুরো মিসিং হয়ে গেছে। ওকে, ইয়েস। এখন আমরা ভিডিও অপশনটা অন করব, কতগুলো দরকার, কতটুকু দূরে দরকার, সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। পার্শিয়াল প্রিভিউ, ফুল প্রিভিউ, তিনটা। আচ্ছা, এটা আসলে রেগুলার ইউজ করা হয় না, তো যার কারণে মনে নাই। আমি নেক্সট ক্লাসে এটা দেখাবো যে কিভাবে সার্কুলারটাকে ভেরি করে, বুঝছেন? এটা আপাতত আমি একটু স্কিপ করি। আমাদের আজকের ক্লাসের নেক্সট লাস্ট টপিকস, সেটা হচ্ছে শেল করা। শেল কিভাবে করতে হয় সেটা একটু দেখাই দিই। প্রথমত আপনি এক্সট্রুড করলেন, ভালো কথা। এক্সট্রুড করার পর ফিলেট করলেন, নিচের বটম যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে ফিলেট করলেন। ফিলেট করার পর আপনি চাচ্ছেন যে এদিক থেকে আমি একটা এক্সট্রুড করব, সামথিং কিছু একটা ড্র করে। ড্র করার পর এক্সট্রুড, ওকে। এখন এই জায়গাটার মধ্যে আপনি চাচ্ছেন যে আমার এই জায়গাটা মানে ওপেন থাকবে, ফিলেট করব, শেল করব। এখানে শেল, এই যে শেল টুলসের মধ্যে কাজ হচ্ছে আপনি থিকনেস যা দিবেন ও সেই পরিমাণ থিকনেস মেইনটেইন করে বাকি ম্যাটেরিয়াল ভিতর থেকে মানে রিমুভ করে ফেলবে। আমরা এটা দেখতে পাচ্ছি না, যদি আমরা এটা শো দেই তাহলে দেখেন ভিতরে যত জায়গা ছিল সব জায়গার ম্যাটেরিয়াল সে মুছে ফেলতেছে। আর এইখানে যদি আপনি ফেসটাকে সিলেক্ট করে দেন তাহলে দেখতে পারবেন যে ওই দুটো ফেস ওপেন আছে। আর এইখানে কাজ হচ্ছে কি মাল্টি থিকনেস অ্যাপ্লাই করা। হঠাৎ আপনার মনে হচ্ছে যে এই জায়গায় যে ফেসটা আছে সেই ফেস থেকে আমি এটা মাল্টি থিকনেস অ্যাপ্লাই করব। সাপোজ অন্য জায়গায় 2 ছিল, এই জায়গায় আমি 4.5 দিব, বা 4.5 দিলে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে আমি 8 দিলে বেটার হবে। তাহলে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন জিনিসটা কি তৈরি হয়েছে। এই জায়গাটা দেখেন মোটা, আর বাকি সব জায়গার ওয়াল কি সেম। এইখানে যে ফিলেট করছিলেন, এইখানে দেখেন ভিতর সাইড থেকে ফিলেট করেই ম্যাটেরিয়াল রিমুভ করছে। বলছিলাম না যে এইখানে যেতটুকু থিকনেস সেই থিকনেসটা ঠিক মেনটেন করে রাখবে আর বাকিটুকু সে রিমুভ করে ফেলবে। তাহলে এটাকে আমি যদি আবার ওপেন করি, আমি একটু কল আউট করতেছি কোথায় কি কি হয়েছে। প্রথমত এই যে এটা হচ্ছে থিকনেস, ওয়ালের থিকনেস। তারপরে হচ্ছে কি যে কোন কোন ফেসগুলো ওপেন থাকবে, এই ফেসটা ওপেন থাকবে, এই ফেসটা ওপেন থাকবে, সেটা হচ্ছে এইটা। আর এটা হচ্ছে মাল্টি থিকনেস। মাল্টি থিকনেস বলতে মনে করেন আপনার হঠাৎ করে মনে হচ্ছে যে না আমার এই ফেসটাকে একটু আগাইতে হবে। আগাইতে হলে কতটুকু আগাবেন, এটাকে মনে করেন 20 পরিমাণ আগাবেন। 20 তো অনেক বেশি হয়ে যায়। 12 পরিমাণ আগাবেন, দেন ওকে করলেন। তাহলে এই ওয়ালটা মোটা থাকলো, এই ওয়ালটা মোটা থাকলো, বাকি ওয়ালগুলো কনস্ট্যান্ট সেম থাকলো। ওকে, এখন এই ওয়ালটাকে আপনি 10 দিছেন, এই ওয়ালটাকে আপনি 12 দিছেন, এগুলো কিন্তু চেঞ্জ করা যায়। কিভাবে? যে এই ফেসটাকে আমি 8 দিচ্ছি, 8-এর জায়গায় আমি যদি 6 দিই, এই ফেসটাকে যদি আমি 12-এর জায়গায় 15 দিই, বেশি দিলে আবার হবে না মনে হয়। ওকে, 15 নিচ্ছে। এই কারণে এটাকে বলা হয় শেল এবং মাল্টি থিকনেস শেল। শেল কি সবাই বুঝতে পারছি?
যাই আঁকেন না কেন শেল ইউজ করলে কী হবে, একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট ওয়াল রেখে বাকিটুকু রিমুভ করে দেবে। এখন শেলের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ইনওয়ার্ড মানে ভিতরেরটা রিমুভ করবে, আর একটা হচ্ছে আউটওয়ার্ড। আউটওয়ার্ড জিনিসটা হচ্ছে যে ওই সারফেস থেকে সামথিং একটা মিলিমিটার ডিস্টেন্স রেখে ওয়াল তৈরি করবে, ভিতরে যা আছে যেমন এখন যা আছে পুরোটাই রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় আউটওয়ার্ড শেল। এটা একটু ডিপলি বুঝতে হলে আপনাকে সারফেসিংয়ের কাজ জানতে হবে, সেটা অনেক দেরি আছে। আপাতত আপনার আউটওয়ার্ড জানার দরকার নাই আমি মনে করি। ইনসাইডে আছে, ইনসাইডে থাকলো। মাল্টি থিকনেস কী জিনিস, কোন কোন ফেস ওপেন হবে, আমি এগুলো বলছি, আপনারা দেখেন তো বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখবো।